জার্মানি ইউরোপের হার্ট বলা হয় একে। কারো কাছে এটা ইঞ্জিনিয়ারিং এর স্বর্গ, কারো কাছে দামি সব গাড়ির দেশ, আর আমাদের মতো স্টুডেন্টের কাছে এটা ফ্রি এডুকেশনের স্বপ্ন। হ্যাঁ, আমি কথা বলছি জার্মানি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেমন এই দেশটা, কেন লাখ লাখ মানুষ প্রতি বছর এখানে পাড়ি জমায়, আর এই দেশে আসার পর আপনার লাইফটা কেমন হতে পারে। জার্মানি এমন একটি দেশ যেখানে আপনি তাকালে একদিকে দেখবেন কয়েকশো বছরের পুরনো রাজপ্রাসাদ বা ক্যাসেল, আর অন্যদিকে দেখবেন একদম লেটেস্ট টেকনোলজি। এই দেশের যেমন ইতিহাস রয়েছে তেমনই আছে ফিউচারিস্টিক সব চিন্তাভাবনা। আপনি যদি স্টুডেন্ট হন তবে জার্মানি আপনার জন্য বেস্ট, কারণ এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার কোনো টিউশন ফি নেই। এছাড়া পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো খুবই সহজ। আর যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি প্রফেশনাল তাদের জন্য এখানে চাকরির সুযোগ প্রচুর। জার্মানির ইকোনমি ইউরোপের মধ্যে সবচেয়ে স্ট্রং, তাই এখানে কেরিয়ার গড়া মানে ফিউচার সিকিউর। জার্মানরা তাদের কালচার ও লাইফস্টাইলকে খুবই গুরুত্ব দেয়। জার্মানরা পাঞ্চুয়ালিটি বা সময়বর্তিতার জন্য বিখ্যাত। 5 মিনিট আগে আসাই হলো সঠিক সময়, এটা তাদের লাইফস্টাইল। এছাড়া তারা প্রকৃতিকে খুবই ভালোবাসেন। ছুটির দিনে সবাই হাইকিং বা সাইকেলিং করতে বের হয়ে যায়। শহরগুলো যেমন ছিমছাম, গ্রামগুলো তেমনই সুন্দর। বিদেশে আসার আগে সবচেয়ে কঠিন কাজটা কি জানেন? এই বিশাল দুটো লাগেজ গোছানো। মনে হচ্ছে পুরো ঘরটাই ব্যাগের ভেতরে ভরে নিয়ে যায়, কিন্তু এয়ারলাইন্সের তো আবার একটা লিমিট আছে। 23 কেজি করে দুটো ব্যাগ অর্থাৎ 46 কেজি। তাই হিসাব মেলানো খুবই কষ্ট। জার্মানি যাওয়ার সব প্রস্তুতি তো শেষ, কিন্তু আসল শক্তি আর সাহসটা পাই যখন মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে ঘর থেকে বের হই। আমাদের হিন্দু ধর্মের কোনো শুভ কাজের আগে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা আর তাদের আশীর্বাদ নেওয়াটা অনেক বড় একটা রীতি। ঘড়ির কাঁটাটা যেন আজ বড্ড দ্রুতই চলছে। নিজের ঘর, নিজের শহর ছেড়ে যাওয়ার কষ্টটা যে কতটা তা এখন প্রতি মুহূর্তে ফিল করছি। আপনারা দেখছেন আমার মা বাবা আর মামা মামি সবাই মিলে আমার লাগেজগুলো গাড়িতে তুলে দিচ্ছেন। এই ভারী ভারী ব্যাগগুলো আজ যেন শুধু কাপড়ের ওজন নয়, এর মধ্যে জড়িয়ে আছে আমার মা বাবার ভালোবাসা এবং প্রিয় মানুষদের হাজারো আবেগ। সত্যি বলতে এই দৃশ্যটা দেখা খুবই কঠিন। এতদিন যারা সবসময় আগলে রেখেছে আজ তারা নিজেরাই আমাকে গাড়িতে তুলে দিচ্ছে দূর দেশে যাওয়ার জন্য। প্রতিটি ব্যাগের চেইন আটকানোর সময় মনে হচ্ছিল আমি যেন আমার ফেলে আসা স্মৃতিগুলোকে গুছিয়ে নিচ্ছি। বড়দের সেই মুহূর্তের আশীর্বাদ আর ভাই বোনদের অফুরন্ত কান্না পরিবেশটিকে ভারী করে তুলছে। গাড়িটা ছেড়ে দিয়েছে। জানলার বাইরে তাকালে দেখছি সবার মুখগুলো, সবার চোখের জল, কিন্তু মুখে এক চিলতে হাসি, যেন আমি ভালো থাকি। এই মায়ায় ছেড়ে যাওয়াটা অনেক কষ্টের, কিন্তু বড় হওয়ার পথে এই ত্যাগটুকু বোধহয় করতেই হয়। সবার এই ভালোবাসা আর দোয়াই হবে আমার বিদেশের দিনগুলো একমাত্র সাহস। ঢাকা টু জার্মানি আমার জীবনের সব থেকে লম্বা এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার যাত্রা শুরু হলো ঠিক এখান থেকেই। অবশেষে এসে পৌঁছালাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই সেই জায়গা যেখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন নিজের স্বপ্ন নিয়ে পাড়ি জমায় দূর দেশে। গেটের সামনে ট্রলি নিয়ে যখন দাঁড়ালাম তখন বুকের মধ্যে ধুকপুকুনিটা আরো বেড়ে গেল। এবার সত্যি সত্যি ঢাকা ছাড়ার পালা। আমার সাথে দুটো লাগেজ ছিল। চেক ইন কাউন্টারে গিয়ে ব্যাগগুলো দিয়ে দিলাম। আমার ফেয়ার ক্লাস ছিল এম, আর ফেয়ার ফ্যামিলি হচ্ছে গেস্ট ফ্ল্যাক্স, যার কারণে দুইটা ব্যাগ 23 কেজি করে নেওয়াটা আমার জন্য খুবই সহজ হয়েছে। ব্যাগের ট্যাগ লাগিয়ে দেওয়ার পর এখন আমি পুরোপুরি হালকা। সামনে এখন শুধুই ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক। ইমিগ্রেশন শেষ করতে করতে এখন মাঝরাত হয়ে গেছে। বাইরের শহরটা এখন ঘুমাচ্ছে, কিন্তু এয়ারপোর্টের ভেতর এক অন্যরকম জগৎ। জেদ্দা হয়ে ফ্রাঙ্কফুর্ট, এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য আমি এখন পুরোপুরি রেডি।
অবশেষে প্লেনে উঠলাম। বাইরের ঢাকা শহরের আলোগুলো এখন ছোট হয়ে আসছে। আমার প্রথম গন্তব্য সৌদি আরবের জেদ্দা। সাউদিয়া এয়ারলাইন্সের এই বিশাল প্লেনটা যখন রানওয়ে দিকে দৌড়ানো শুরু করলো, মনে হচ্ছিল মনের ভিতর একটা ঝড় বয়ে যাচ্ছে। ফাইনালি জার্মানির পথে আমার যাত্রা শুরু হলো। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছাড়তে বেশ খানিকটা দেরি হয়েছে। এয়ারপোর্টের টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে এই দেরিটা হলো। সমস্যা হচ্ছে জেদ্দায় আমার ট্রানজিট টাইম ছিল মাত্র 3 ঘন্টা 20 মিনিটের মতো। এখন ফ্লাইট লেট হওয়ার কারণে সেই ট্রানজিট টাইমটা আরও অনেক কমে এসেছে। এখন মনে মনে শুধু প্রার্থনা করছি যেন জেদ্দায় গিয়ে পরে কানেক্টিং ফ্লাইটটি মিস না হয়। আপনারা যারা কানেক্টিং ফ্লাইটে ট্রাভেল করেন তারা জানেন এই সময়টা কতটা টেনশনের। জেদ্দা এয়ারপোর্টে নেমে আমাকে হয়তো দৌড়াতে হবে পরবর্তী গেটের জন্য। আকাশটা কেমন অদ্ভুত মায়াবী একটা রং নিয়েছে, নীল আর কমলার এক দারুণ মিশ্রণ। প্লেনের ভেতর যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই জানলার বাইরে তাকিয়ে আমি যা দেখলাম সেটা আসলে অবিশ্বাস্য। মেঘের উপর দিয়ে এভাবে বোর হওয়া দেখাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। যখন নিচের থেকে দেখি তখন তো মেঘ শুধু ধূসর লাগে, কিন্তু উপর থেকে মনে হচ্ছে যেন তুলার পাহাড়ের উপর কেউ আলো জ্বালিয়ে দিয়েছে। জেদ্দার কাছাকাছি চলে এসেছি আমরা, আর এই ভোরের আলোটা যেন মনের সব টেনশন ধুয়ে দিচ্ছে। যদিও আমাদের ফ্লাইট লেট হওয়ার কারণে ট্রানজিট টাইম কমে গেছে, মনে মনে একটা ভয় আছে যে পরের ফ্লাইট ধরতে পারবো কিনা। কিন্তু এই দৃশ্যটা দেখার পর মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। প্রকৃতির এই রূপ দেখলে মনে হয় দিনটা ভালোই যাবে। জেদ্দা এয়ারপোর্ট, কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পা রাখতে প্রথম যে শব্দটা মুখ দিয়ে বের হলো সেটা হলো ওয়াও। সত্যি বলতে টার্মিনাল ওয়ানের ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো এয়ারপোর্ট নন, বরং ভবিষ্যতে কোনো একটি রাজপ্রাসাদে চলে এসেছেন। এত বিশাল আর এত আধুনিক যে চোখ ধাঁধিয়ে যায়। এখানে চারপাশটা এত ঝকঝকে আর পরিপাটি যে মনে হয় কোনো লাক্সারি শপিং মলে হাঁটছি। সৌদি আরবের ঐতিহ্য আর আধুনিক টেকনোলজি একটা দারুণ কম্বিনেশনে এখানে দেখা যায়। চারদিকে এত বড় বড় পিলার আর লাইটিং, যা ব্লগের ভিডিওতে দেখতে খুবই দারুণ লাগছে। যদিও এয়ারপোর্ট ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমার হাতে একদমই সময় নেই। ঢাকা থেকে আমাদের ফ্লাইট লেট হওয়ার কারণে আমার ট্রানজিট টাইম অনেক কমে গেছে। এখন আমাকে আক্ষরিক অর্থে দৌড়াতে হচ্ছে পরের গেট খুঁজে পাওয়ার জন্য। জেদ্দা এয়ারপোর্টের এত বিশাল এক গেট যে অন্য গেটে যাওয়াটা একটি বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত পেরেছি। জেদ্দা এয়ারপোর্টে নেমে যে দৌড়টা দিয়েছিলাম মনে হচ্ছিল কোনো ম্যারাথন রেসে অংশ নিয়েছি। কিন্তু স্বস্তির খবর হলো আমি সময় মতো আমার কানেক্টিং ফ্লাইটের বোর্ডিং গেটে পৌঁছে গেছি। আর পরের ফ্লাইট SB167, যা আমাকে সরাসরি নিয়ে যাবে জার্মানি ফ্রাঙ্কফুর্টে। এখন গিয়ে শান্তিতে সিটে বসলাম। বিশ্বাস করেন, ঢাকা থেকে ফ্লাইট ডিলে হওয়ার পর যে টেনশনটা ছিল সেটা এখন একদমই কেটে গেছে। জেদ্দা থেকে ফ্রাঙ্কফুর্টের এই জার্নিটা প্রায় 6 ঘন্টা। এই 6 ঘন্টা পার হলেই আমি আমার স্বপ্নের দেশে পা রাখবো। ভাবতেই অন্যরকম লাগছে।
ঈশ্বরের অশেষ আশীর্বাদে দীর্ঘ এক জার্নি শেষ করে আমি এখন জার্মানির মাটিতে ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করলাম। প্লেনের চাকা যখন ডানু স্পর্শ করলো, বুকের ভেতরটা যেন ধক করে উঠলো, স্বপ্নটা এখন সত্যি। প্লেন থেকে নামার পর প্রথম যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে এখানকার আবহাওয়া। জেদ্দা বা ঢাকার সেই গরম এখন আর নেই, বেশ একটা শীতল হাওয়া শরীরে ছুঁয়ে গেল। এয়ারপোর্টটা এত বড় যে একটার পর একটা গেট পার হতে হচ্ছে, চারদিকে সব জার্মান ভাষায় লেখা সাইনবোর্ড। এখন মনে হচ্ছে আসলেই দেশের বাইরে চলে এসেছি। ইমিগ্রেশন শেষ করতে একটু সময় লাগলো, কারণ অনেক দেশের মানুষ একসাথে এসেছে। অফিসার বেশ ফ্রেন্ডলি ছিল, কয়েকটা ছোটোখাটো প্রশ্ন করলেন আর আমার পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে দিলেন। ব্যাস, অফিসিয়ালি এখন আমি জার্মানিতে। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমার গন্তব্য স্টুটগার্ট। আমি ঠিক করেছি বাসে করেই যাব, কারণ জার্মানির হাইওয়ে বা অটোবান দেখার খুব শখ ছিল। বলে রাখি, অটোবান মানে হলো ট্রাম। এয়ারপোর্টের ঠিক নিচেই বাস স্টপেজ, সেখান থেকে আমি আমার বাসটা ধরবো। বাস ছাড়লো, জানলার বাইরে তাকালে এখন বুঝতে পারছি কেন সবাই জার্মানির প্রশংসা করে। ঢাকা থেকে শুরু করে জেদ্দা, তারপর ফ্রাঙ্কফুর্ট, আর এখন এই বাস জার্নির ক্লান্তি একটু বেশি। ইউটিউবের পর্দায় আপনারা যারা শুরু থেকে আমার এই জার্নিটা দেখলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আর সাপোর্ট ছাড়া এই পথটা পাড়ি দেওয়া হয়তো আমার জন্য এতটা সহজ হতো না। ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে ফ্রাঙ্কফুর্ট, আর শেষে স্টুটগার্ট। প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন এক দেশ, নতুন এক পরিবেশ, আর লড়াইটা আজ থেকে শুরু। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।